2 সপ্তাহের নীরবতার পর হঠাৎ একদিন বাসার কাজের একটি মেয়ে তাকে তার দিবানিদ্রা থেকে জাগিয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, সিনোরা, ডন ফ্লোরেন্টিনো এসেছেন, এখানে এসেছে। ফার্মিনা রাজার প্রথম প্রতিক্রিয়া হলো আতঙ্কের। সে মনে মনে বলল, না, ও আরেকদিন আসুক, আরো সঙ্গত সময়ে। তার পক্ষে এখন কোনো দর্শনার্থীকে অভ্যর্থনা করা সম্ভব নয়। তাছাড়া কি কথা বলবে তারা? কিন্তু সে প্রায় সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে পরিচারিকাকে নির্দেশ দিল ওকে যেন ড্রয়িং রুমে বসানো হয় আর কফি দেওয়া হয়। ইত্যবসরে তার সামনে যাবার আগে সে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। বেলা 3টের দুঃসহ রোদের তাপে জ্বলতে জ্বলতে ফ্লোরেন্টিনো আরিজা বাড়ির সদর দরজার সামনে অপেক্ষা করছিল, কিন্তু পরিস্থিতি ছিল তার পুরোপুরি নিয়ন্ত্রণে। ফারমিনা তার সঙ্গে দেখা করবে না, তার জন্য সে প্রস্তুত ছিল। ও হয়তো ভদ্র কোনো অজুহাত দেবে, আর এই নিশ্চয়তাটুকু তাকে শান্ত রাখে। কিন্তু ফারমিনা রাজার বার্তার দর্থহীন স্পষ্টতায় তার অস্থি মজ্জা পর্যন্ত কেঁপে ওঠে। যখন সে ড্রয়িং রুমের ঠান্ডা ছায়ার মধ্যে হেঁটে গেল, তখন এই অলৌকিক ঘটনা সম্পর্কে ভাববারও সময় সে পেল না। কারণ হঠাৎ তার পাকস্থলী থেকে নিম্নাংশ এক যন্ত্রণাদায়ক ফ্যানার বিস্ফোরণে পূর্ণ হয়ে যায়। সে নিঃশ্বাস বন্ধ করে কোনো রকমে বসে পড়ল। তার স্মৃতিতে ভেসে উঠল তার প্রথম প্রেমপত্রের ওপর পাখির পুরিশ ঝরে পড়বার কথা। আর কাঁপুনির প্রথম আক্রমণটা প্রশমিত না হওয়া পর্যন্ত সে ছায়া ঘেরা অন্ধকারের মধ্যে নিশ্চল হয়ে বসে রইল, এই অন্যায্য দুর্ভাগ্য ব্যতীত অন্য যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হবার জন্য সে প্রস্তুত হয়ে রইল। তার জন্মগত কোষ্ঠকাঠিন্য সত্ত্বেও তার দীর্ঘ জীবনে তার পেট প্রকাশ্যে তার সঙ্গে 3 কিংবা 4 বার বিশ্বাসঘাতকতা করেছে, এবং তখন সে হার মানতে বাধ্য হয়। সে মাঝে মাঝে ঠাট্টার ছলে একটা কথা বলতো, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু আমি তাকে ভয় করি। এই রকম এবং অনুরূপ জরুরি সময়ে সেই উক্তির যথার্থতা সে উপলব্ধি করল। এই মুহূর্তে সন্দেহের কোনো অবকাশ ছিল না। সে প্রাণপণ চেষ্টা করলো একটা প্রার্থনার বাণী উচ্চারণ করতে, কিন্তু কিন্তু মাত্র একটা ছাড়া আর তার কিছুই মনে পড়ল না। ছেলেবেলায় গুলতি দিয়ে পাখি মারার জন্য একটা ছেলে তাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল, যাক যাক, লাগুক গিয়ে তার গায়ে, না লাগলে আমার কিন্তু কোনো দোষ নাই। সে যখন তার নতুন গুলতি নিয়ে গ্রামাঞ্চলে যায়, তখন সেই ওই মন্ত্র উচ্চারণ করেছিল, আর কি আশ্চর্য, পাখিটা মৃত্যুবরণ করে ঝুপ করে নিচে পড়ে যায়। তার মনে হয়েছিল দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। সে বিভ্রান্ত বোধ করেছিল। এখন এখন সেই প্রার্থনার ঐকান্তিকতা নিয়ে ওই মন্ত্র আবার আওড়ালো, কিন্তু এবার তার পেটের মোচড়ানি একটা স্প্রিংয়ের মতো তাকে তার আসন থেকে উৎক্ষিপ্ত করলো। তার পেটের ভেতরের ফেনা আরো ঘন পীড়াদায়ক হলো। তার মুখ দিয়ে একটা আক্ষেপোক্তি নির্গত হলো। তার সারা শরীর বরফ শীতল ঘামে ভিজে গেল। কফি নিয়ে আসা কাজের মেয়েটি তার মরার মতো মুখ দেখে ভয় পেল। সে নিঃশ্বাস ফেলে বলল, ভীষণ গরম। তাকে একটু আরাম দেওয়ার জন্য মেয়েটি জানলা খুলে দিল, কিন্তু অপরাহ্নের রোদ সরাসরি তার মুখের ওপর এসে পড়ায় সে আবার তা বন্ধ করে দিল। ফ্লোরেন্টিনো আরিজা টের পেল যে সে আর এক মুহূর্তও চেপে রাখতে পারবে না। আর তখনই ফার্মিনা রাজা ঘরে এসে ঢুকল। অন্ধকারের মধ্যে প্রায় অদৃশ্য তাকে ওই অবস্থায় দেখে আতঙ্কিত। সে বলল, আপনি কোটটা খুলে ফেলতে পারেন। তার পেট ভীষণ মোচড়াচ্ছিল, কিন্তু ফ্লোরেন্টিনো কাতর হলো আর একটা কথা ভেবে। ও কি তার পেটের ভেতরকার বুজবুজ আওয়াজ শুনতে পাচ্ছে? সে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, না, সে এখন বসবে না। সে শুধু জানতে এসেছিল তার সঙ্গে দেখা করতে সে আসতে পারে কিনা। ফার্মিনা দাঁড়িয়ে একটু বিভ্রান্ত হয়েই বলল, তা এখন তো এসেই পড়েছেন। সে তাকে চত্বরে গিয়ে বসার আমন্ত্রণ জানালো। ওখানে একটু ঠান্ডা হবে। সে ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করল। তার মনে হলো একটা বেদনার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। ফ্লোরেন্টিনো বলল, শুনুন, আমি কাল আসবো, ঠিক আছে? ফার্মিনা রাজার মনে পড়ল যে আগামীকাল বৃহস্পতিবার তার বাসায় লুক্রেশিয়া ডেল কোম্পানির নিয়মিত বেড়াতে আসার দিন। কিন্তু এ সমস্যার নিখুঁত সমাধান সে পেয়ে গেল। সে বলল, পরশু আসুন, বিকাল 5টায়। ফ্লোরেন্টিনো আরিজা ওকে ধন্যবাদ দিল, টুপি তুলে দ্রুত বিদায় জানালো। কফি স্পর্শ না করেই বিদায় নিল। ফার্মিনা রাজা ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকলো। এইমাত্র কি ঘটল তা এখনো বুঝতে পারছে না।
তারপর রাস্তার শেষ মাথায় ওর গাড়ির ব্যাক ফায়ারিংয়ের শব্দে সম্বিত ফিরে পেল। আর ওদিকে ফ্লোরেন্টিনো আরিজা গাড়ির পেছনের শাসনে শরীরটা একটু কম কষ্টদায়ক অবস্থানে গুছিয়ে নিল। তার চোখ দুটি বন্ধ করল, মাংসপেশি শিথিল করল, তারপর আত্মসমর্পণ করল তার দেহের অভিলাষের কাছে। তার মনে হলো তার যেন নতুন জন্ম হলো।